ম্যাকবেথ লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। প্রথমেই আমরা এই নাটকের চরিত্রগুলো জেনে নেব। 1 নম্বর চরিত্রে রয়েছে ম্যাকবেথ, এই নাটকের নায়ক এবং রাজা ডানকানের প্রধান সেনাপতি বা সেনা কর্মকর্তা। 2 নম্বর চরিত্রে রয়েছে লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রী। 3 নম্বর চরিত্রে রয়েছে ডানকান, স্কটল্যান্ডের রাজা। 4 নম্বর চরিত্রে রয়েছে ম্যালকম, রাজা ডানকানের বড় ছেলে। 5 নম্বর চরিত্রে রয়েছে ডোনালবেইন, রাজা ডানকানের ছোট ছেলে। 6 নম্বর চরিত্রে রয়েছে বানকো, রাজা ডানকানের সেনাবাহিনীর একজন সেনা কর্মকর্তা এবং ম্যাকবেথের বন্ধু। 7 নম্বর চরিত্রে রয়েছে ফিলিয়ান্স, বানকোর ছেলে। 8 নম্বর চরিত্রে রয়েছে ম্যাকডাফ, রাজা ডানকানের সেনাবাহিনীর এক সেনা কর্মকর্তা। 9 নম্বর চরিত্রে রয়েছে লেডি ম্যাকডাফ, ম্যাকডাফের স্ত্রী। 10 নম্বর চরিত্রে রয়েছে বয় অর ম্যাকডাফসেস সন, ম্যাকডাফের ছেলে। 11 নম্বর চরিত্রে রয়েছে রোজ, রাজা ডানকানের একজন সভাসদ ও বার্তাবাহক এবং ম্যাকডাফের কাজিন। 12 নম্বর চরিত্রে রয়েছে লেনক্স, রাজা ডানকানের একজন সভাসদ। 13 নম্বর চরিত্রে রয়েছে শিয়ার্ড, আর্ল অব নর্থআম্বারল্যান্ড। 14 নম্বর ক্যারেক্টারে রয়েছে ইয়াং শিয়ার্ড, শিয়ার্ড এর পুত্র। 15 নম্বর চরিত্রে রয়েছে শিটন, ম্যাকবেথের সেনাবাহিনীর একজন সেনা কর্মকর্তা। 16 নম্বর চরিত্রে রয়েছে 3 উইচেস বা 3 ডাইনি। 17 নম্বর চরিত্রে রয়েছে এ ডক্টর, লেডি ম্যাকবেথের ডাক্তার। 18 নম্বর চরিত্রে রয়েছে অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ। 19 নম্বর চরিত্রে রয়েছে এ পোর্টার বা দ্বাররক্ষী, ম্যাকবেথের প্রাসাদের দ্বাররক্ষী। 20 নম্বর চরিত্রে রয়েছে 3 মার্ডারার্স বা কিলার্স, 3 খুনি, বানকোকে খুন করার জন্য ম্যাকবেথ যাদের নিয়োগ দেয়। 21 নম্বর ক্যারেক্টারে রয়েছে দি ক্যাপ্টেন অর্থাৎ সেনাধ্যক্ষ। এবার সংক্ষেপে আমরা ম্যাকবেথের সামারিটা বা গল্পটা খুব সংক্ষেপে জেনে নিব, যাতে করে পরবর্তীতে আমরা যখন মূল কাহিনীটা পড়ব তখন আমাদের বুঝতে খুব সুবিধা হয়। এজন্য আমরা খুব সংক্ষেপে এর সামারিটা জেনে নেব। স্কটল্যান্ডের রাজা হলো ডানকান। সে খুবই ভালো একজন রাজা এবং রাজ্যবাসী তার রাজ্য শাসনে খুবই সন্তুষ্ট। রাজা ডানকানের 2 ছেলে রয়েছে। বড় ছেলের নাম ম্যালকম আর ছোট ছেলের নাম ডোনালবেইন। এই স্কটল্যান্ডের অধীনস্থ 2টি ছোট রাজ্য রয়েছে, একটি হলো কডর আর অন্যটি হলো গ্লামিস। এখন এই কডরের অধিপতি যিনি রয়েছেন তিনি পাশের রাজ্য নরওয়ের সহায়তা নিয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং রাজা ডানকানকে যুদ্ধে পরাজিত করে স্কটল্যান্ড দখল করে পুরো স্কটল্যান্ডের রাজা হতে চান। ম্যাকবেথ আর বানকো হলো রাজা ডানকানের সাহসী 2 সেনাপতি। তারা দুজনে কডরের অধিপতিকে যুদ্ধে পরাজিত করে রাজা ডানকানের প্রাসাদে ফিরছিলেন। এমন সময় পথিমধ্যে 3 ডাইনির সাথে ম্যাকবেথ এবং বানকোর দেখা হয়। 3 ডাইনি ম্যাকবেথ সম্পর্কে 3টা ভবিষ্যৎবাণী করেন। প্রথম ডাইনি বলেন ম্যাকবেথ গ্লামেসের অধিপতি হবেন। দ্বিতীয় ডাইনি বলে ম্যাকবেথ কডরের অধিপতি হবে এবং সর্বশেষ 3 নম্বর ডাইনি বলে ম্যাকবেথ স্কটল্যান্ডের অধিপতি হবেন। যখন 2টা ভবিষ্যৎবাণী সত্য হয়, ম্যাকবেথ তখন নিশ্চিত হন যে ডাইনিদের দেওয়া 3 নম্বর ভবিষ্যৎবাণীও সত্য হবে, আর এই 3 নং ভবিষ্যৎবাণী সত্য করার জন্য রাজা ডানকানকে হত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাই সে এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথ সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে রাজা ডানকানকে হত্যা করবে। এরপর একদিন রাজা ডানকান তাদের বাসায় মেহমান হয়ে আসলে ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করে।
রাজা ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেইন সহ অনেকেই ইংল্যান্ডে পালিয়ে যায় এবং পরবর্তীতে তারা ইংল্যান্ডের রাজার সহায়তা নিয়ে ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ম্যাকবেথকে পরাজিত করে তার শিরচ্ছেদ করে। এমন এক ট্র্যাজিক কাহিনী নিয়ে লেখা হয় শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ। আমরা খুব সংক্ষেপে এই ম্যাকবেথের সারাংশটা জেনে নিলাম। এখন আমরা মূল কাহিনীটা পড়ব। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই যে ডানকানের প্রধান দুই সেনাপতি কডরের অধিপতিকে পরাজিত করে ডানকানের প্রাসাদে ফিরছে। এমন সময় প্রতিমধ্যে তারা তিনজন ডাইনিকে দেখতে পায়। তিনজন ডাইনি ম্যাকবেথকে তিনটি ভবিষ্যৎবাণী করেন। প্রথম ডাইনি বলেন ম্যাকবেথ গ্লামিসের অধিপতি হবেন। দ্বিতীয় ডাইনি বলে ম্যাকবেথ কডরের অধিপতি হবেন। তৃতীয় ডাইনি বলে ম্যাকবেথ স্কটল্যান্ডের অধিপতি হবেন। ম্যাকবেথ জানে যে তিনি গ্লামিসের অধিপতি হবেন, কিন্তু কডরের অধিপতি এবং স্কটল্যান্ডের রাজা তিনি যে হবেন এটা কিভাবে সম্ভব তিনি তা ভেবে পাচ্ছিলেন না। আর বানকো সম্পর্কে ডাইনিরা ভবিষ্যৎবাণী করেন যে তিনি কিছু হতে পারবেন না, তবে তার বংশধররা স্কটল্যান্ডের রাজা হবেন। এই বলে ডাইনিরা হাওয়ায় মিশে যায়। পথিমধ্যে রাজার দুজন দূত এসে ম্যাকবেথকে সুখবর দেয় যে রাজা ডানকান তাকে কডরের অধিপতি বানিয়েছেন। অর্থাৎ ডাইনিদের দেওয়া দ্বিতীয় ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায় এবং তিনি এটা বিশ্বাস করেন যে ডাইনিরা মিথ্যা ভবিষ্যৎবাণী করে নাই, তাদের 3 নং ভবিষ্যৎবাণীও সত্য হবে। ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলল এবং তাকে ভালো মানুষ থেকে খারাপ মানুষ বানিয়ে ফেলল। ডানকানের প্রাসাদে পৌঁছালে ডানকান তাকে বুকে জড়িয়ে নেয় এবং বলে যে আমি তোমার সাথে আমার সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই, এজন্য আমি আজকে রাতে তোমার বাড়িতে একদিনের জন্য অতিথি হতে চাই। যেহেতু রাজা ডানকান আজ রাতে ম্যাকবেথের প্রাসাদে অতিথি হবেন, তাই অতিথি আপ্যায়নের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি দ্রুত ডানকানের প্রাসাদ থেকে বেরিয়ে পড়েন এবং তিনি তার স্ত্রী লেডি ম্যাকবেথকে ডাইনিদের দেওয়া ভবিষ্যৎবাণী ও আজকে রাতে ডানকানের অতিথি হওয়া সহ বিস্তারিত পত্রে লিখে বাহককে দিয়ে তিনি পাঠিয়ে দেন। লেডি ম্যাকবেথ পত্রটি পড়ার পর সিদ্ধান্ত নেন যে আজকে রাতেই তিনি রাজা ডানকানকে হত্যা করবেন এবং ডাইনিদের দেওয়া 3 নং ভবিষ্যৎবাণী সত্য করবেন, কারণ আজকে রাতের থেকে ভালো সুযোগ আর কখনো আসবে না। ম্যাকবেথ প্রথমে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে স্ত্রীর ভৎসনাতে তিনি রাজি হন। তারা পরিকল্পনা করেন যে যেহেতু রাজা ডানকান দীর্ঘ পথ জার্নি করে এসেছে, তাই সে এখন ক্লান্ত এবং রাতে আহারের পর সে গভীর নিদ্রায় চলে যাবে। রাতের রুমের দরজাতে 2 জন প্রহরী থাকবে, তাদেরকে ভরপেট মদ খাইয়ে তাদেরকে গভীর ঘুমে পাঠাতে হবে। এরপর রাজা ডানকানকে হত্যা করে প্রহরীর শরীরে রক্ত মাখিয়ে তাদের পাশে রক্তমাখা ছুরি রেখে দিতে হবে, যাতে সবাই মনে করে যে এই 2 প্রহরী রাজা ডানকানকে হত্যা করেছে। পরিকল্পনা মতো লেডি ম্যাকবেথ ছুরি নিয়ে ডানকানকে হত্যা করতে যায়, কিন্তু পারে না, কারণ ঘুমন্ত ডানকানকে দেখে লেডি ম্যাকবেথের মনে হয় যে তার বাবা ঘুমিয়ে আছে আর সে বাবার বুকে ছুরি চালাতে পারে না, সে ফেরত আসে। পরবর্তীতে ম্যাকবেথ গিয়ে রাজা ডানকানকে হত্যা করে এবং ছুরি প্রহরীদের কাছে না রেখেই সে চলে আসে। লেডি ম্যাকবেথ বলে যে ছুরি দুটো প্রহরীদের কাছে রেখে আসো আর তাদের শরীরে রক্ত মাখিয়ে আসো, কিন্তু ম্যাকবেথ এতক্ষণে মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, তাই সে আর এটা করতে পারে না। পরবর্তীতে লেডি ম্যাকবেথ নিজে গিয়ে সেই ছুরি রেখে আসে। রুমে আসার পর লেডি ম্যাকবেথের হাতে রক্ত দেখে ম্যাকবেথ বলে যে মহাসমুদ্রে যত পানি আছে সমস্ত পানি দিয়ে এ হাত ধুলেও এ রক্তের দাগ যাবে না। প্রাসাদে লাগানো বিবাদের ঘণ্টাধ্বনি বাজানো হয় এবং রাজা ডানকানের মৃত্যুর বিষয়টি সবার জানাজানি হয়ে যায়। ম্যাকবেথ সবার মাঝে প্রচার করে যে পাহারায় থাকা 2 প্রহরী রাজা ডানকানকে হত্যা করেছে, কারণ তাদের কাছে ছুরি পাওয়া গিয়েছে এবং তাদের শরীরেও রক্ত পাওয়া গিয়েছে। এরপর তিনি এই প্রহরীকে সুকৌশলে হত্যা করে আসে, যাতে আসল সত্যটা প্রকাশ না পায়।
রাজা ডানকানের দুই পুত্র ম্যালকম এবং ডোনাল্ড বাইনের বুঝতে বাকি থাকে না যে ম্যাকবেথ নিজেই তার বাবাকে হত্যা করেছে। তাই জীবন বাঁচাতে তারা সেখান থেকে পালিয়ে যায়। ম্যালকম পালিয়ে যায় ইংল্যান্ডে, আর ডোনাল্ড বেন পালিয়ে যায় আয়ারল্যান্ডে। ম্যাকবেথ রাজ্যবাসীদের মাঝে প্রচার করে যে ডানকানের দুই পুত্র তাদের বাবাকে হত্যা করে পলাতক। পরের দিন ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং সেজন্য তিনি কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ করেন। আর এদিকে তার মনে বানকোকে নিয়ে ভয় যে, যেহেতু ডাইনেরিয়া তাকে ভবিষ্যৎবাণী করেছিল যে তার বংশধররা স্কটল্যান্ডের রাজা হবেন, তাই তিনি প্রথমে 2 জন এবং পরবর্তীতে আরও 1 জন, মোট 3 জনকে নিয়োগ করে বানকোকে এবং তার ছেলে ফিলিয়েন্সকে হত্যা করার জন্য। কিন্তু ঘাতকরা বানকোকে হত্যা করতে পারলেও তার ছেলে ফিলিয়েন্সকে হত্যা করতে পারে না, সে পালিয়ে যায়। এই ঘটনা ম্যাকবেথকে আরও উদ্বিগ্ন করে তোলে। সে রাতের ভোজসভায় বানকোর প্রেতাত্মাকে দেখতে পায় এবং অতিথিদের সামনে পাগলামি শুরু করে। ম্যাকবেথ দেখে যে ম্যাকবেথের চেয়ারে বানকোর প্রেতাত্মা বসে আছে। এটা দেখে সে বানকোকে গালিগালাজ করতে থাকে, আর এটা দেখে অতিথিরা বিচলিত হয়ে পড়ে। লেডি ম্যাকবেথ সকলকে বোঝানোর চেষ্টা করে যে ম্যাকবেথের শরীরের অবস্থা ভালো নয়, এজন্য সে এরূপ আচরণ করছে, তার বিশ্রামের প্রয়োজন। তাই আজকের ভোজসভা বেশিক্ষণ দীর্ঘায়িত করা সম্ভব হচ্ছে না, এই বলে রাজসভার অনুষ্ঠান তিনি সমাপ্ত ঘোষণা করেন। এরপর ম্যাকবেথ আবার সেই ডাইনিদের সাথে দেখা করে, যাতে করে সে তার ভবিষ্যৎ সম্পর্কে আরও কিছু জানতে পারে এবং সতর্ক হতে পারে। এই দ্বিতীয়বারেও 3 ডাইনি 3টি ভবিষ্যৎবাণী করে। প্রথম ডাইনি তিনি বলেন, ম্যাকবেথ তুমি ম্যাকডাফ থেকে সতর্ক থাকবে। দ্বিতীয় ডাইনি বলে, নারী গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া কোনো সন্তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। 3 নম্বর ডাইনি বলে, যতক্ষণ না বিশাল বার্নাম বন ডানসিনান পাহাড়ের উপরে উঠে আসে ততক্ষণ ম্যাকবেথকে পরাজিত করা যাবে না। তারা আরও বলে যে নিজেকে টিকিয়ে রাখতে রক্তপাত ঘটাতে কুণ্ঠাবোধ করবে না। এরপর ম্যাকবেথ 8টি ছায়ামূর্তি দেখে, যার পেছনেরটা হলো বানকোর, যে একটি গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। এরপর তারা সবাই হাওয়ায় মিশে যায় এবং ম্যাকবেথ ফিরে আসে। বাড়ি ফিরে ম্যাকবেথ রাজা ডানকানের অন্যতম সেনাপতি ম্যাকডাফ সহ তার পরিবারকে হত্যার জন্য সৈন্য পাঠায়। এতক্ষণে ম্যাকডাফ ইংল্যান্ডে ম্যালকমের কাছে পালিয়ে যায়, আর সৈন্যরা ম্যাকডাফকে না পেয়ে তার স্ত্রী এবং সন্তানদেরকে হত্যা করে। ডোনাল্ড বেইন আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে ম্যালকমের কাছে ফিরে এসেছে। এখন ডোনাল্ড বেইন এবং ম্যালকম আর ম্যাকডাফ এক হয়ে ইংল্যান্ডের রাজার সহযোগিতায় সৈন্য সামন্ত নিয়ে ম্যাকবেথের দুর্গ আক্রমণের পরিকল্পনা করে। ডানসিনান পাহাড়ের উপরে হলো ম্যাকবেথের প্রাসাদ, আর নিচে হলো বার্নাম বন। তারা পরিকল্পনা করে যে তারা বনের মধ্যে অবস্থান করবে এবং সুযোগ বুঝে গাছের ডাল দ্বারা নিজেদের আবৃত করে আস্তে আস্তে ডানসিনান পাহাড়ের উপরে উঠবে। তা না হলে ম্যাকবেথের দুর্গ ডানসিনান পাহাড় থেকে সৈন্যদের দেখা যাবে, আর ম্যাকবেথ সতর্ক হয়ে যাবে, আর আমরা পরাজিত হব। তারা এসব পরিকল্পনা করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। আর এদিকে লেডি ম্যাকবেথ অসুস্থ হয়ে পড়েছে। সে ঘুমের মধ্যে হাঁটে আর 2 হাত ধৌত করে। দেখলে মনে হয় যেন তার হাতে অনেক কিছু লেগে আছে, আর তিনি সেটা ধোবার চেষ্টা করছেন, আর মুখে বলে চলেছেন যে আমার হাতে রক্তের যে গন্ধ রয়েছে, আরবের সমস্ত আতর এনে আমার হাতে ঢেলে দিলেও সে দুর্গন্ধ দূর হবে না। তার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাপকর্মের কারণে তার এমনটি হয়েছে। ডাক্তার ম্যাকবেথকে জানান যে তার অসুখ মনের, শরীরের নয়, এজন্য তার পক্ষে লেডি ম্যাকবেথকে সুস্থ করা সম্ভব নয়। এরূপ কষ্ট করতে করতে কিছুদিন পর লেডি ম্যাকবেথ মারা যান। আর এদিকে ডোনাল্ড বেইন, ম্যালকম, ম্যাকডাফ সহ আরও অনেকে ইংল্যান্ডের রাজার সহযোগিতায় সৈন্য নিয়ে বার্নাম বনের কাছে গাছের ডাল মাথায় করে ডানসিনান পাহাড়ের উপরে উঠতে থাকে। সকল সৈন্যের মাথার উপরে গাছের ডাল। ডানসিনান পাহাড়ের উপরে ম্যাকবেথের দুর্গ থেকে এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন
পুরো বার্নাম বনটি ডানসিনান পাহাড়ে উঠে আসছে। ম্যাকবেথের আর বুঝতে বাকি থাকে না যে তার সময় ঘনিয়ে আসছে। ডাইনিদের কথার মধ্যে ছিল ছলনা, কিন্তু তার মনে এখনও শক্তি যোগাচ্ছে ডাইনিদের দেওয়া তৃতীয় ভবিষ্যৎবাণী। কারণ 3 নং ভবিষ্যৎবাণীতে ডাইনিরা তাকে বলেছিল যে নারী গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া কোনো সন্তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই তিনি মনে সাহস নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। ডোনাল্ড বাইন, ম্যালকম, ম্যাকডাফের সাথে রাজ্যের অনেক লোকজন এ যুদ্ধে অংশগ্রহণ করে, কারণ তারা ম্যাকবেথের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু ম্যাকবেথের ভয়ে তারা বিদ্রোহ করার সাহস পায়নি। একসময় তারা ম্যাকবেথের দুর্গে পৌঁছায় এবং যুদ্ধ শুরু হয়। ম্যাকবেথের সামনে এখন তরবারি হাতে ম্যাকডাফ। ম্যাকবেথকে দেখে ম্যাকডাফ বলে যে আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। আজকে আমি তোর শিরচ্ছেদ করব। ম্যাকডাফকে তখন ম্যাকবেথ বলে যে নারী গর্ভ থেকে জন্ম নিয়েছে এমন কোনো মানব আমাকে হত্যা করতে পারবে না। তখন ম্যাকডাফ বলে যে আমি স্বাভাবিক নিয়মে নারী গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো মানব সন্তান নই। সময়ের অনেক পূর্বেই মাতৃগর্ভ থেকে আমাকে তুলে নেওয়া হয়েছে। ম্যাকবেথের তখন বুঝতে বাকি থাকে না যে ডাইনিদের কথার মধ্যে ছিল ছলনা, যা সে ধরতে পারেনি, এবং তাদের কথা বিশ্বাস করে সে পথভ্রষ্ট হয়েছে। পরবর্তীতে ম্যাকডাফ ম্যাকবেথের মস্তক ছিন্ন করে এবং এরই মধ্য দিয়ে আমাদের বিখ্যাত যেই ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি সমাপ্ত হয়।